ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাংলাদেশের জনগণ। আর এতে যেন চোখ কপালে উঠেছে প্রতিবেশী ভারতের। উত্তরাঞ্চলের মরুকরণ ঠেকাতে চীন বন্ধুর মতো বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। তিস্তা প্রকল্পে চীনের আগ্রহকে ভারত সবসময় বিরোধিতা করে আসছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পানির ন্যায্য হিসাবের দাবিতে কোমর বেঁধে নেমেছে তিস্তা পাড়ের মানুষ। তবে কি এবার সত্যি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে? এ ব্যাপারে চীন কি বলছে, আর ভারতের অবস্থানই বা কি, জানাবো বিস্তারিত। তিস্তা শুধু নদী নয়, তিস্তা ইস্যু শুধু পানির বিষয় নয়। বন্যা রোধ ও পানির ধারণ ক্ষমতা বৃদ্ধিতে তিস্তা খনন, ভাঙন থেকে বাঁচতে পার বাঁধা অর্থাৎ পানি ও নদী ব্যবস্থাপনাও তিস্তার আবশ্যিক বিষয়। সামগ্রিকভাবে তিস্তা উত্তরাঞ্চলের নদীপাড়ের মানুষের জীবন মরণের প্রশ্ন। তিস্তা নদীকেন্দ্রিক এই জনপথের মানুষের জীবন নিয়ে রাজনীতির ইতিহাসও আজকালের ঘটনা নয়। পাকিস্তান আমল ও তার পরবর্তী স্বাধীন বাংলাদেশে এ নিয়ে রাজনীতিও কম হয়নি। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা নিয়ে বাংলাদেশের প্রতিটি দলই রাজনীতি করেছে। ৭০ বছরের পানি রাজনীতির সঙ্গে এখন নতুন করে যুক্ত হয়েছে তিস্তা মহাপরিকল্পনার রাজনীতি। তিস্তা সমস্যার সমাধানের আশ্বাস দেখিয়ে রাজনৈতিক দলগুলো নানা সময় উত্তরাঞ্চলের মানুষের ভোট নিয়েছে, কিন্তু স্বাধীনতার পর ৫৩ বছরের ইতিহাসে কোনো রাজনৈতিক দলই এর কাঙ্ক্ষিত ফল এনে দিতে পারেনি। এ নিয়ে দেশের মানুষের আক্ষেপের কমতি নেই। সিকিম ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হবার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। ১৭৮৭ সালের পর তিস্তা তার পুরানো গতি পথ পরিবর্তন করে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদে মিলেছে। নদীটি নীলফামারীর কালীগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, যার দৈর্ঘ্য ৩১৫ কিলোমিটার, যার মধ্যে ২০০ কিলোমিটার ভারতে এবং ১১৫ কিলোমিটার বাংলাদেশ অংশে পড়েছে। সিকিমের ভেতর দিয়ে প্রবাহিত হবার সময় তিস্তা অনেকগুলো গিরিখাত সৃষ্টি করেছে। তিস্তার উৎপত্তি স্থলের পর থেকে এই নদীর প্রবাহ বাধাগ্রস্ত করতে একের পর এক প্রকল্প নিয়েছে ভারত। বিশেষ করে পশ্চিমবঙ্গে এই নদীর পানি ধরে রাখতে গজলডোবা বাঁধ নির্মাণ করেছে দেশটি। ১৯৯৮ সালে বাংলাদেশ সীমান্তের ৬০ কিলোমিটার উজানে ভারত সরকার এই বাঁধ নির্মাণ করে। মূলত এই গজলডোবা ব্যারেজের মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যায়। এই বাঁধে ৫৪টি ফটক রয়েছে, যা বন্ধ করে তিস্তা মূল প্রবাহ থেকে পানি ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন খাতে পুনর্বাহিত করা হয়। শুধু এটি নয়, তিস্তার উজানে আরও পরিকল্পিত ১৫টি প্রকল্প রয়েছে, যা পানি প্রবাহ বাধা দেয়। তিস্তা নদীর ভারতীয় অংশে গজলডোবায় স্থাপিত বাঁধের কারণে নদীটির বাংলাদেশ অংশে বর্ষা মৌসুমে যেমন নদীর জলে ভাসিয়ে দেয়, তেমনি শুষ্ক মৌসুমে খরায় ভোগায় এই অঞ্চলের জনপদকে। গেল ২০১৪ সাল থেকে ভারত একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করেছে। ফলে শুষ্ক মৌসুমে নদীটি একেবারেই শুকিয়ে যায়, রূপ নেয় বিরান চরাঞ্চলে। ধুধু বালুময় নদী যেমন খা খা করতে থাকে। ভরা বর্ষায় তিস্তা আর শুষ্ক মৌসুমের তিস্তা ভিন্নভাবে ধরা দেয়। আর এতে করে তিস্তা নদীর ওপর বাংলাদেশ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বাংলাদেশের উজানে একের পর এক বাঁধ দিয়ে ভারত তিস্তার পানি সরিয়ে নেওয়া আর বর্ষা মৌসুমে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে অকাল বন্যায় ভাসানো যেন রীতি হয়ে গেছে। এতে হতভাগা তিস্তা পাড় তথা এদেশের মানুষ। পানি না থাকার কারণে কৃষিভিত্তিক উত্তরাঞ্চলের কৃষিকাজ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। পানি সংকটে শুষ্ক মৌসুমে কৃষি জমিতে সেচ দিতে বিপাকে পড়েন উত্তরাঞ্চলের ১৬ জেলার কৃষক। পানির অভাবে ফসলের ক্ষেত ফেটে চৌচির হয়ে যায়,
আর যে অংশে একটু পানি থাকে সেখানটি খালের মতোই দেখায়। এই পানিতে মাঝে মধ্যে মৎস্যজীবীদেরকে জীবিকার সন্ধান করতে দেখা যায়, যদিও খুব একটা মাছের দেখা মেলে না এই সময়ে। অপরদিকে তিস্তা নদী ঐতিহাসিকভাবেই অত্যন্ত ক্ষতিকর এবং খামখেয়ালি আচরণ করে। বর্ষা মৌসুমে তিস্তার পাহাড়ি ঢলে বেশ খ্যাপাটে হয়ে ওঠে এই নদী। তিস্তার উপর নির্মিত গজলডোবা এবং অন্যান্য ব্যারেজ নির্মাণের ফলে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে হঠাৎ বান দেখা দেয়। গজলডোবা ব্যারেজ পরিচালনাকারীরা তাদের সুবিধা মতো সময়ে ব্যারেজের গেট খুলে দেয় একতরফাভাবে। এমনকি কোনো কোনো বছরে 7 বারও হঠাৎ বন্যার দেখা দেয় উত্তরাঞ্চলে। তিস্তা পাড়ের মানুষের সাথে গভীরভাবে জড়িয়ে আছে তিস্তা নদী। তবে ভারতের পানি রাজনীতির কারণে ভোগান্তিও কম নয় তাদের। ভারতের অসম নীতির কারণে কখনো খরা আবার কখনো ভয়াবহ বন্যার কবলে পড়ে এ জনপদ। 1983 সালে দুই দেশের মধ্যে তিস্তা পানি বন্টন চুক্তি হয়, যেখানে 36% পাবে বাংলাদেশ এবং 39% পাবে ভারত। বাকি 25% পানি নদীতে সংরক্ষিত রাখা হবে। কিন্তু কিভাবে এই পানি ভাগাভাগি হবে সে বিষয়ে কোনো দিক নির্দেশনা ছিল না। এর বহুকাল পর 2007 সালের যৌথ বৈঠকে তিস্তার পানির 80% দুদেশের সমান ভাগে ভাগ করে অবশিষ্ট 20% পানির জন্য সংরক্ষিত রাখার বিষয়ে প্রস্তাব দেয় বাংলাদেশ। তবে ভারত এই প্রস্তাবে অসম্মতি জানায়। সম্প্রতি তিস্তা পানি বন্টন ও নদীর প্রকল্প বাস্তবায়নে টানা 48 ঘণ্টা নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থান কর্মসূচি পালন করেছে তিস্তা পাড়ের মানুষ। তিস্তা চুক্তি সহ অভিন্ন নদীর পানি বন্টনের সমস্যার সমাধান ও দেশের স্বার্থ রক্ষায় ভারতের ওপর চাপ বাড়াতে এই কর্মসূচির আয়োজন করেছে। ব্যতিক্রমী বৃহৎ এই আন্দোলনের মাধ্যমে তিস্তা পাড়ের মানুষকে ঐক্যবদ্ধ করে অন্তর্বর্তী সরকারকে দাবি বাস্তবায়নে চাপ প্রয়োগসহ বিশ্ব পরিমণ্ডলে তিস্তার দুঃখ তুলে ধরেছে। এই কর্মসূচির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পক্ষগুলোকে সুনির্দিষ্ট বার্তা দিয়েছে বাংলাদেশের জনগণ। বিদায়ী আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো হওয়া সত্ত্বেও এ সমস্যা সুরাহা না হওয়ায় বাংলাদেশিদের মনে একটা আঘাতের জায়গা রয়ে যায়। বিশ্লেষকরা বলছেন, ভারতের অনীহা এবং অসহযোগিতার কারণেই দশকের পর দশক ধরে ঝুলে রয়েছে তিস্তার পানি চুক্তি। বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার তিস্তার পানি চুক্তির বিষয়ে কাজ করবে বলে জানিয়েছিলেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তার সুরে সুর মিলিয়েছিলেন প্রধান উপদেষ্টাও। দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মত পার্থক্য দূর করতে ভারতের সাথে আলোচনা করে সমাধানের উপায় বের করার কথা বলেছিলেন অন্তর্বর্তী সরকার প্রধান। সম্প্রতি বাংলাদেশ ভারতের সম্পর্কের টানা পোড়েনের কারণে তিস্তা চুক্তি নিয়ে আবার সংখ্যা তৈরি হয়েছে বলে মনে করছেন তিস্তা পাড়ের মানুষ। অন্যদিকে স্থানীয়রা বলছেন, ভারত যদি তিস্তা চুক্তি করতে রাজি না হয় তাহলে তিস্তা নিয়ে যে মহাপরিকল্পনা রয়েছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। প্রয়োজনে চীনের সহায়তা নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তারা। দর্শক, তিস্তা মহাপরিকল্পনায় কি রয়েছে, আবার এই পরিকল্পনা বাস্তবায়নে চীন কি বলছে, এই প্রকল্প চীনকে দিয়ে বাস্তবায়ন করলে ভারতের কি হবে, এ বিষয়ে সমীকরণ মেলানো যাক। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকা সফরের সময় তিস্তা পরিকল্পনার কথা শোনা যায়। পরে চীন ও বাংলাদেশের আলোচনার মাধ্যমে পাওয়ার চায়না প্রায় $1 বিলিয়ন বাজেটের তিস্তা নদী সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প প্রণয়ন করে। এরপর অমীমাংসিত এ বিষয়ে 2021 সালে এগিয়ে আসে চীন। তিস্তার সমস্যা সমাধানে বিনিয়োগের প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের পর তার প্রতিবেদন জমা দেয় চীন। এ প্রকল্পে দেখা যায় তিস্তা নদীর যে প্রশস্ততা আছে তা কমানো হবে। খননের মাধ্যমে তিস্তার গভীরতা করা হবে দ্বিগুণ।
বর্তমানে এই নদীর গড় গভীরতা 5 মিটার। এটিকে 10 মিটার গভীর করে খনন করা হবে। এর ফলে তিস্তার নাব্যতা বৃদ্ধি পাবে। নদী ঘিরে বেশ কিছু জেটি, বন্দর ও সড়ক নির্মাণ করা হবে। চীনের প্রস্তাবিত এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের 5 জেলার মানুষের ভাগ্যের চাকা। প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারত থেকে আর অতিরিক্ত পানি বাংলাদেশের জন্য প্রয়োজন পড়বে না। বন্যার পানিতে প্লাবিত হয়ে ভাসাবে না আর গ্রামাঞ্চলের জনপথ। সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা যাবে। এতে 108 কিলোমিটার নদী খনন, নদীর দুপারে 173 কিলোমিটার তীর রক্ষা, চর খনন, নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ, বালু সরিয়ে কৃষি জমি উদ্ধার ও 1,13,000 কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে 20,000 কোটি টাকার ফসল উৎপাদন, নৌবন্দর এবং আইন শৃঙ্খলা রক্ষায় দুই পারে থানা, কোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থার প্রস্তাবও রাখা হয়েছে তিস্তা মহাপরিকল্পনায়। পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের সুকিয়ান সিটির আদলে তিস্তার দুপারে পরিকল্পিত স্যাটেলাইট শহর, নদী খনন ও শাসন, ভাঙন প্রতিরোধ ব্যবস্থা, আধুনিক কৃষি সেচ ব্যবস্থা, মাছ চাষ প্রকল্প, পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে। এতে 7 থেকে 10 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে মহাপরিকল্পনায় উল্লেখ করা হয়েছে। নদীপাড়ের জেলাগুলো নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধায় চায়নার 3টি প্রতিনিধি দল কাজও করেছে। তিস্তার পানি ব্যবস্থাপনা সহ নদীকে ঘিরে নানা অর্থনৈতিক পরিকল্পনার প্রতিশ্রুতি রয়েছে এই নকশায়, যেটি তিস্তা মহাপরিকল্পনা নামে পরিচিত। এরপরই চীন আবার জানায় তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন প্রস্তুত রয়েছে। তবে বাংলাদেশকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। তবে এ প্রকল্প দ্রুত শুরু করলে বাংলাদেশ বেশি উপকৃত হবে। বাংলাদেশ সরকার তিস্তা প্রকল্পের জন্য চীনের সহায়তা চেয়ে একটি প্রস্তাব পাঠিয়েছিল। প্রকল্পটি মূল্যায়ন করার পর 2023 সালে বিভিন্ন ভাগে প্রকল্প বাস্তবায়নে চীন বাংলাদেশ সরকারের কাছে প্রতিবেদন দেয়। এরপর থেকে চীন বাংলাদেশ সরকারের উত্তরের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে খরচ হবে $1 বিলিয়ন বা 10,000 কোটি টাকার মতো। এই বিনিয়োগকৃত টাকা 3.5 বছরের মধ্যে তুলে আনা সম্ভব হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পদ্মা সেতুর খরচের টাকা তুলে আনতে যেখানে 30 বছর সময় লাগবে, সেখানে এই প্রকল্প কতটা অর্থনৈতিকভাবে লাভজনক সেটা সহজেই অনুমেয়। আর নতুন করে বিনিয়োগকারীও খুঁজতে হবে না, চীন তো রেডি আছেই। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে পাওয়ার চায়নার 2016 সালের 28 সেপ্টেম্বর একটি সমঝোতা স্মারক সই হয়। অন্যদিকে তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহকে ভারত বরাবরই সন্দেহের চোখে দেখে আসছে। ভারত মনে করে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলতে চায়। ভারত তাদের সীমান্তবর্তী এলাকায় চীনাদের উপস্থিতি চায় না। তাদের দাবি, শিলিগুড়ি করিডোরের চিকেন নেকের কাছে তিস্তা প্রকল্পে বিপুল সংখ্যক চীনা নাগরিকের উপস্থিতি মেনে নেওয়ার মতো নয়। অর্থাৎ চীনা প্রকৌশলী ও প্রযুক্তিবিদদেরকে হুমকি হিসাবে দেখছে ভারত। চিকেন নেকের ঘাড় মটকে যাওয়ার ভয় আছে ভারত। তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের 5 জেলার মানুষের ভাগ্যের চাকা। পানির জন্য ভারতের দিকে আর চেয়ে থাকতে হবে না বাংলাদেশকে। সবুজের সমারোহে ভরে উঠবে উত্তরের জনপদ। মাঠ ভরা ফসলে কৃষকের গোলা ভরে যাবে। ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে এই অঞ্চলে, যা এদেশের সবচেয়ে দারিদ্র্যপীড়িত উত্তর পশ্চিমাঞ্চলের জনজীবনে এক যুগান্তকারী বিপ্লব ঘটে যাবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত জানিয়ে কমেন্টস করে ভিডিওটি শেয়ার করতে পারেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।